আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলছি এবং খুব স্বাভাবিকভাবে এই ব্যাপারটি ঘুরে ফিরে আসছে, বিশ্লেষক যারা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, তারাও যেমন বারবার ঘুরিয়ে ফিরে বলেছেন যে বেগম জিয়া, খালেদা জিয়াকে সবসময় তারা মনে করতেন যে তিনি আপোষহীন ছিলেন রাজনৈতিক ময়দানে। একই সাথে ব্যক্তি হিসেবে তিনি যে লড়াই চালিয়ে গেছেন বা লড়াই করে গেছেন, সেটাও নিঃসন্দেহে তার দলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে বারবার পথ দেখিয়েছেন। এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক এবং লেখক জনাব আবু সাঈদ খান। তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন। জনাব আবু সাঈদ খান, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে যে উপলক্ষে এসেছি, কিছুক্ষণ আগে গোটা জাতি সেটা প্রত্যক্ষ করেছে। জনাব আবু সাঈদ খান, আপনি নিশ্চয়ই এই ব্যাপারটি নিজেও প্রত্যক্ষ করেছেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম লোক সমাগম হয়েছে কিনা, এবং সবচেয়ে বড় যে বার্তাটা দিয়েছে সেটা হচ্ছে এটা কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য ঘিরে এরকম জনসমাগম হয়নি, তবে একজন ব্যক্তি বেগম খালেদা জিয়া বা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বা বিদায় জানাতে এত মানুষের সমাগম হয়েছিল। জনাব সাঈদ খান, আপনার কাছ থেকে এই প্রতিক্রিয়া নিয়ে শুরু করতে চাই এই আলোচনা। বেগম খালেদা জিয়া তো নেত্রী হিসাবে তিনি কেবল আপোষহীন ছিলেন না, তিনি সব শ্রেণীর সব মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন। দলের বাইরেও যারা তার সঙ্গে দীর্ঘ 15 বছর লড়াইতে ছিলেন, সে বিভিন্ন দলের কাছেও তিনি সম্মানীয় ব্যক্তি হিসাবে, সম্মানীয় রাজনীতিবিদ হিসাবে সবার কাছে আদৃত ছিলেন। এবং এই যে বিষয়টা রাজনীতিতে দলের বাইরেও তার একটা অবস্থান এবং একটা জনপ্রিয়তা তৈরি হয়েছিল, এবং আজকের এই যে বিপুল জনসমাগম তারই বহিঃপ্রকাশ। এবং সেখানে শুধু দলের লোক গেছে এমন নয়, দলের বাইরেও বিভিন্ন দলের নেতারা তো গিয়েছেন, তার বাইরেও সাধারণ মানুষ, তারাও নগরবাসী, তারাও কিন্তু এখানে হাজির হয়েছেন। এখানে হচ্ছে খালেদা জিয়ার জনপ্রিয়তা, এবং মৃত্যুর মধ্য দিয়ে সেই জনপ্রিয়তা আর একবার প্রমাণিত হলো। জনাব আবু সাঈদ খান, জি জি জনাব সাঈদ খান, এই বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের কথা যদি বলা হয়, গতকালকেও যে প্রতিক্রিয়াগুলোতে বারবার উঠে আসছিল যে তিনি 1991 থেকে 2008 যদি ধরা হয় 5টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 23টি ভিন্ন আসনে তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কখনোই নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হননি। এই ব্যাপারটা অন্য রাজনৈতিক যে নেতা যারা রয়েছেন, যারা নির্বাচনে সবসময় অংশগ্রহণ করেছেন বা বিজয় লাভ করেছেন, তাদের থেকে রাজনীতিবিদ হিসেবে বেগম খালেদা জিয়াকে কিভাবে আলাদা করে? না, এটা নিঃসন্দেহে ব্যতিক্রম যে তিনি আসলে জননেতা হিসেবে পরিচিত হয়েছিলেন এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। তার পিছনে এটাকে বুঝতে হলে একটু পিছনে যেতে হয়। 1982 সালে তিনি ছিলেন গৃহবধূ, তার রাজনীতি আসবার কোনো কথা ছিল না। কিন্তু জিয়া রহমানের মৃত্যুর পর বিএনপিতে একটা শূন্যতা তৈরি হয়, এবং নেতৃত্বের ভিতর থেকে উপর্যুপরি চাপের মুখে তাকে বিএনপিতে যোগদান করতে হয়। যোগদান করার পরে তখন এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি একজন রাজনীতিবিদের মতোই একজন কর্মীদেরকে নিয়ে মাঠে ছিলেন এবং আপোষহীন ভাবে ছিলেন। এবং আপোষহীনতার সবচেয়ে বড় মোড় পরিবর্তন হচ্ছে 86 সাল। 86 সালে তখন 15 দল, শেখ হাসিনার নেতৃত্বে 15 দল এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল, তারা আন্দোলনের মাঠে ছিল। এবং সেখানে তখন আওয়াজ ছিল, অঙ্গীকার ছিল যে এরশাদের অধীনে কোনো নির্বাচন নয়, অর্থাৎ সামরিক শাসকের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। তখন অনেকেরই ধারণা ছিল যে বিএনপি তো ক্যান্টনমেন্টের দল, তো খালেদা জিয়া যে কোনো সময়, এরকম প্রচারও ছিল যে নির্বাচনে চলে যেতে পারে। কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো, বরং শেখ হাসিনা অঙ্গীকার ভুলে তিনি নির্বাচনে গেলেন। 15 দলের 8টি দলকে নিয়ে নির্বাচনে গেলেন। তার সঙ্গে জামাতও নির্বাচনে গেল, কিন্তু বিএনপি তার অবস্থানে অটুট থাকলেন। এখান থেকে খালেদা জিয়া আপোষহীন নেত্রী অভিধায় ভূষিত হলেন। এবং সেই তার আপোষহীনতার প্রমাণ পাওয়া গেছে 91 নির্বাচনে আমরা দেখলাম আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত এবং বৃহৎ দল ছিল, এবং অনেকেরই ধারণা ছিল, আওয়ামী লীগও প্রস্তুত হয়েছিল যে তারাই সরকার গঠন করবে। কিন্তু জনগণ সেই সময় বিএনপির অনেক জায়গায় প্রার্থীও দেওয়ার মতো প্রার্থী ছিল না, নতুন লোকদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি সেখানে
জয়লাভ করে এবং এই জয়লাভ করার পিছনে খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং তার এই আপোষহীনতায় তখন জনগণের কাছে তিনি আদৃত হয়েছিলেন এবং এই আপোষহীনতাকে তিনি ধরে রেখেছিলেন, সব সময় তিনি ধরে রেখেছেন। আমরা যদি লক্ষ্য করি যে পরবর্তী পর্যায়ে যখন আহ, বিভিন্ন চাপের মুখে তিনি নথি স্বীকার করেননি, ১/১১ সরকার তাকে বিদেশে পাঠানোর জন্য অনেক চাপ দিচ্ছিল, কিন্তু তিনি চাপের কাছে নথি স্বীকার করেননি। তিনি দেশের মাটি আঁকড়েছিলেন এবং শেখ হাসিনার আমলে তিনি যখন খুবই অসুস্থ হয়ে পড়েন, আমরা লক্ষ্য করি তখন বিভিন্ন মহল থেকে আমরাও দাবি করেছিলাম যে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। সরকার তখন গোপনে তাকে বিভিন্ন শর্ত দিয়েছিল, রাজনীতি থেকে মুছে দেওয়ার শর্ত দিয়েছিল, তিনি সে শর্ত মানেননি। তিনি অসুস্থ অবস্থায় দেশের মাটিতেই আঁকড়ে ছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তিনি প্রয়োজন হলে দেশের মাটিতেই মরবেন, কেন তার কাছে নীতিটাই ছিল বড়। তো এইভাবে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে তিনি এক কথার মানুষ, অর্থাৎ তার একটা ভাব, এক কথার মানুষ হিসাবে তার একটা ভাবমূর্তি গড়ে ওঠে। এখানে হচ্ছে অন্যদের চেয়ে তিনি ব্যতিক্রম, কেন রাজনীতিতে একটা কথা আছে যে শেষ কথা বলে কোনো কথা নেই, এরকম খালেদা জীবনের কথা বলে কথা ছিল। এটাই হচ্ছে নীতির প্রশ্ন, অর্থাৎ নীতির প্রশ্নে তিনি আপোষহীন ছিলেন। জনাব আবু সাইদ খান, এই এই প্রাসঙ্গিকভাবেই আপনি কথাগুলো বলছিলেন যে একজন গৃহবধূ থেকে কিভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে গড়ে ওঠেন, বিশেষ করে একটা কঠিন বাস্তবতা মাথার উপরে নিয়েই তিনি দলের দায়িত্ব নেন বা হাল ধরতে হয় এবং রাজনীতির ময়দানে নামার 10 বছরের কম সময়েই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বের জায়গা থেকে যেখানে তিনি অনন্য বলছেন বা রাজনৈতিক বিশ্লেষক সবাই এই ব্যাপারে একমত, আপনি কি মনে করেন যে বেগম খালেদা জিয়ার পরবর্তী সময়টায় বিএনপি রাজনৈতিক দল হিসেবে একটা নেতৃত্বের সংকট বলি বা সেই চ্যালেঞ্জটা পরবর্তী যে নেতৃত্বে আসবেন যিনি, সেই জায়গাটা চ্যালেঞ্জটা বেশ ভালোভাবেই উপলব্ধি করবেন তারা? আমরা যদিও দেখেছি যে তারেক রহমান তিনি 2018 থেকেই বেশ অ্যাক্টিভ রয়েছেন সোশ্যাল মিডিয়াতে, সব কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন, দলের হয়ে কথা বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তারপরেও কি মনে করেন যে খালেদা জিয়া পরবর্তী সময়টা বিএনপির জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে? চ্যালেঞ্জ তো বটেই, তবে তারেক রহমান খালেদা জিয়ার জীবদ্দশায় ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে তো তিনি দায়িত্ব পালন করছেন এবং দক্ষতার সঙ্গে দলকে গুছিয়েছেন এবং যদিও দূর থেকে তিনি দলকে পরিচালনা করেছেন, এখন তিনি দেশের মাটিতে ফিরে এসেছেন এবং কর্মীদের সঙ্গে সরাসরি তার যোগাযোগ স্থাপিত হয়েছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এবং তার কথাবার্তা, বক্তৃতা, বিবৃতির মধ্য দিয়ে যে ম্যাচুরিটির পরিচয় পাওয়া যায়, তাতে মনে হয় যে তিনি দলের হাল ধরবেন এবং দলকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তিনি নিয়ে যেতে পারবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করা যায়। তারপরে খালেদা জিয়া তো খালেদা জিয়াই, তার স্থান তো পূরণ হবে না। তবে তারেক রহমান দল এবং সামনে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে উম, দলকে তার মানে বিজয়ের পথে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা রাখেন বলে আমি মনে করি। ইতিমধ্যেই সারা দেশের মানুষ তো বটে, এমনকি বিদেশে পত্রপত্রিকাও তারেক রহমানকে সম্ভাব্য কিংবা আগামী দিনের প্রধানমন্ত্রী বলে আহ, ধারণা করেছেন। তো সেই সব বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান যোগ্যতার পরিচয় দিবেন এবং যোগ্যতার সঙ্গে দলকে পরিচালনা করবেন। তারপরেও তো তার সামনে অনেক চ্যালেঞ্জ, দেশের ভিতর অনেক রকম সমস্যা আছে, এটা দেখবার বিষয় তিনি কত দক্ষতার সঙ্গে সেটা পরিচালনা করেন। সেই চ্যালেঞ্জ তো প্রমাণ করার জন্য সেটা তারেক রহমানকে প্রমাণ করতে হবে তিনি কিভাবে দলের হাল ধরবেন এবং কিভাবে আগামী দিনের শাসন প্রশাসনে যদি নির্বাচিত হওয়ার পরে কিভাবে পরিচালনা করবেন, সেটা নিশ্চয়ই দেখবার বিষয়। যে গৃহবধূ থেকে খালেদা জিয়া যেভাবে দক্ষতার পরিচয় দিয়েছেন, সেই দিক থেকে তারেক রহমান তো অনেক সময় পেয়েছেন। তিনি 17 বছর ধরে বিদেশে ছিলেন, এটি ঠিক, কিন্তু 17 বছর রাজনীতির সঙ্গে ছিলেন এবং তিনি নিজেকে গড়বার সুযোগ পেয়েছেন। অতএব সেই ক্ষেত্রে আমরা তার কাছ থেকে একটা আশাই করতে পারি যে তিনি যোগ্য নেতা হয়ে উঠেছেন, এমনটা আমরা প্রত্যাশা করি। তারপরে সেটা প্রমাণ করার দায়িত্ব আমি বলবো তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে তিনি আগামী দিন কি ভূমিকা রাখবেন। নিশ্চয়ই। জনাব আবু সাইদ খান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।